আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তার সঙ্গে সরাসরি যুক্ত ঢাকা, দিল্লি, ওয়াশিংটনের ত্রিমুখী রাজনীতি বা ত্রিমুখী কূটনীতি। ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গর দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা হুট করে মগজে ধরবে না, কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন। দিল্লি বৈঠকে এমন কি হয়েছে, কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে? দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন, সার্জিও গোরের আগমনের কথা, কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন? মনে হয় না। এই বৈঠকেই সার্জিও গোরের কথা শুনে কি মনে হলো না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল? খুলে বলি, সার্জিও গরকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তাই কাজ করেছে, এটা আমরা ইতিমধ্যেই শুনেছি আরো কয়েকদিন আগেই। তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে। নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড বলে ট্রাম্প চেয়েছিলেন নিজের হাতের পুতুল বানাতে, কিন্তু ট্রাম্প হোঁচট খেয়েছেন। বন্ধু মোদী এমন খেলা দেখাবেন ট্রাম্প কল্পনাও করেননি, উল্টো ট্রাম্প নিজেই চাপে পড়েছেন। ফলে ইয়ে তো মজাক থা বলে আবারও উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী মাই বেস্ট ফ্রেন্ড। আসলে দিন শেষে দেখা গেছে নরেন্দ্র মোদী সবার আগে নিজের দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছেন, দেশের ভালোটা চিন্তা করেছেন। এর মধ্য দিয়ে ট্রাম্প টের পাচ্ছিলেন বিশাল ভারত মানে ট্রাম্পের হাত থেকে ক্রমশ ফসকে বেরিয়ে যাচ্ছে। অতএব ইউটার্ন, বন্ধুত্বের হাত বাড়ালেন আরো একবার, আশ্বাস দিলেন শুল্ক সংক্রান্ত ঝামেলা থেকে শুরু করে একে একে সব সমস্যার সমাধান করা হবে। ভারতের জন্য কূটনীতিক হিসাবে বাছাই করলেন ট্রাম্প তার অতি ঘনিষ্ঠ সার্জিও গরকে। তবু কেউ কেউ বললেন বরাবরের মতো ট্রাম্পের আস্তিনের তলায় রয়ে গেল খঞ্জর, কারণ এখনো ট্রাম্প চান ভারত যেন আমেরিকার কাছে মাথা নত করে। একই সময়ে দেখা গেছে যে ডিপ স্টেট সর্দার নামে খ্যাত জর্জ সরোস গং, তারা চাচ্ছিল ভারতের বাজার, রাজনীতি এবং অর্থনীতি দখল করতে, কিন্তু এখানেও জুটেছে ব্যর্থতা। কারণ ভারতের মানুষের দেশের প্রতি ভালোবাসা, ভারতের বৃহৎ গণতন্ত্র, গণতান্ত্রিক অবকাঠামো, বহুমুখী রাজনীতির কারণে ট্রাম্প এবং ডিপ স্টেট সরোসের মনের আশা পূরণ হয়নি। অর্থাৎ কোনোভাবেই ভারতকে দমানো গেল না। তখনই ট্রাম্প ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বলে প্রচার করলেন, ট্যারিফে বড় রকমের ছাড় দেবার ইঙ্গিত দিলেন এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন। কি দিলেন? ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে, মানে ভারতের পাশে দাঁড়াতে। এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে। আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গর সহ আরো কয়েকজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা। ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দায় পড়লেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে। তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না। বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার স্বল্প সমর্থনটুকু হারাবে। দর্শক খেয়াল করবেন, স্বল্প সমর্থনটুকু হারাবে। সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে, যার প্রমাণ মেলে এর পরদিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে 20 নভেম্বর, যেখানে মিস্টার খলিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে, অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে। যদিও এই ভাষ্যটা ছিল অসত্য, কারণ ইউনূস সরকারের, অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য, বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই, স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবার এই কথা বলেছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সূত্র জানায় মিস্টার খলিল
এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি কার্যক্রম চলতে দেবে না। এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে। এর কতটা সত্য কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে। আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন, তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি অনেক তথ্য উপাত্ত বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোসিয়ার হস্তান্তর করেছেন মিস্টার দোভাল, সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট, অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে। এই ডোসিয়ার মার্কিনীদের নজরেও এসেছে এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে। তিনি বলেছেন কোন জঙ্গি গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা এবং আইএসআই কে মিন করা হয়েছে বলেই সূত্র জানাচ্ছে, যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে। মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট, এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না। এটি হলো স্পষ্ট বার্তা। তার মানে কি? মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান। বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে, এটি বোঝা যাচ্ছে। এজন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। আসলে সবই রাজনীতি এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই তো কিছুদিন আগেও ট্যারিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল, মিস্টার মোদির বিচক্ষণ নীরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে, মনোযোগী হয়েছে। ভারত আমেরিকার সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে, তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না, তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা, এমনটি বলছেন বিশ্লেষকরা। সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে, কারণ চীন ভারত প্রতিযোগিতাই এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার। বিশ্লেষকরাও বলছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউরোপের চেয়ে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল, যৌথ অবস্থান এবং পথ চলা মানে ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টকেও ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনুস সরকারের অতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন। ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে পথ চলছে, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে, আমি বাড়তি কথা বলতে চাই না। পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে, আগ্রহী হয়ে আছে, এটা আমেরিকা মানতে পারছে না। আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে 26,400 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত, এতে বেজায় নাকশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ঝাঁজ টের পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে। নয়তো অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এভাবে সার্জিও গর তার টিম নিয়ে ঢুকে যেতেন না এবং ভারত সীমান্ত ঘিরে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের কোনো তৎপরতার দিকে আঙুল তুলতেন না এবং প্রকারান্তরে বাংলাদেশকে এতিম বানিয়ে আমেরিকা ভারতের পাশে দাঁড়াতো না। তাহলে কি দেখা যাচ্ছে? সব মিলিয়ে এটিকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন চাপে পড়েছে, কারণ ভারত তার মেসেজ দিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে তারা আর ছাড় দেবে না, এটি তারা বলছে। রাজনাথ সিং হুঙ্কার ছুড়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে, এটি এখন স্পষ্ট। তার মানে বাংলাদেশ এখন ভয়াবহ কূটনৈতিক চাপে পড়েছে এবং এর আরো অর্থ যদি আমরা খুঁজি, ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ এখন আপাতত সাইড স্টোরি, ভারত হলো মূল ক্যারেক্টার। তাই বাংলাদেশকে খুব হিসাব করেই সামনে এগোতে হবে। ঢাকার রাজনীতিতে হঠাৎ এক নতুন কৌতূহল। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে 3 দিনের সফরে ঢাকায় এসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, আরো কয়েকজন আমাদের বিডার চেয়ারম্যান, এর পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চলে গেছেন আজকে।
ব্যতিক্রম হলো ভুটানের কোনো প্রধানমন্ত্রী আগে এমনটা কখনো করেননি, মানে এত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। এ কারণেই অনেকে প্রশ্ন করছেন, এটা কি শুধুই কূটনীতি, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটান নতুন কোনো ভূমিকা নিতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, মোদির ভুটান সফরের কয়েকদিন পরই তোবগে এলেন ঢাকায় এবং সরকারি বেসরকারি পর্যায়ে ব্যস্ত সময় কাটালেন। প্রশ্ন হচ্ছে যে এটা কি কাকতালীয় ব্যাপার কিনা, নাকি খুবই পরিকল্পিতভাবে ভারতের বার্তাবাহক হয়ে এসেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রীরা অতীতে যখনই বাংলাদেশে এসেছেন আমরা দেখেছি তারা ফোকাসড থেকেছেন ব্যবসা নিয়ে, জলবিদ্যুৎ নিয়ে কি করা যায়, শিক্ষা খাতে এবং উন্নয়ন খাতে, যোগাযোগ ইত্যাদি খাতে সহযোগিতার মতো বিষয় নিয়ে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভুটান কখনোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত হয়নি, কথা বলেনি। আসলে এটা তাদের কূটনৈতিক নীতিরই অংশ, মানে অনেকটা নন ইন্টারফিয়ারেন্স, কোনো কিছুতেই অন্যের রাজনীতিতে ইন্টারফিয়ার না করা। কিন্তু এবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি বেসরকারি পর্যায়ে যে মিটিংগুলো করলেন, এটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে অনেকে বলছেন পলিটিক্যাল আউটরিচ। এ ধরনের কাজ সাধারণত করে থাকে কারা? যুক্তরাষ্ট্র করে, যুক্তরাজ্য করে, ভারত করে, চীন করে, কিন্তু ভুটান কখনোই করেনি। তাই প্রশ্ন যাচ্ছে, এবং এটি স্বাভাবিক, যে ভুটান হঠাৎ রাজনৈতিকভাবে এত অ্যাক্টিভ হলো কেন? এমন প্রশ্নের পেছনে লজিকও আছে। আপনারা জানেন মাত্র কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর করেছেন দুদিনের জন্য। লালকেল্লায় আপনার বোমা বিস্ফোরণ হয়েছে, তারপরও তিনি সেখানে গিয়েছেন। বলা হচ্ছে এটা ছিল ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি সফর। সেখানে দুই দেশের মধ্যে, ভারত এবং ভুটানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিচালনা, বাণিজ্য আরো নানান বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও নাকি উঠে এসেছিল। এটি একটি সূত্র জানিয়েছে, সত্য মিথ্যা বলা মুশকিল। নাম প্রকাশ না করার শর্তে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে ওই আলোচনায় ভারতের প্রধান কৌশলগত লক্ষ্য ছিল বাংলাদেশে যেন স্থিরতা থাকে, স্ট্যাবিলিটি থাকে, পলিটিক্যাল, এবং দেশের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে দূরত্ব তৈরি না করে, মানে সামনে নির্বাচন যারা আসবে, মানে এরকম একটি বিষয় ব্রডার স্কেলে আমার মনে হচ্ছে। এ কারণেই প্রশ্ন উঠছে, তোবগে কি মোদির কোনো বার্তা নিয়ে ঢাকায় এসেছিলেন? এবারের সফরে ভারত ভুটানকে কি কি দিয়েছে এটা যদি একটু দেখি। সফরে গেছেন মোদী, কিন্তু কি কি দিয়েছেন সেটা পর্যালোচনা করলেও কিন্তু কিছু ক্লু মিলতে পারে। এমনিতেই ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সহযোগিতার ক্ষেত্রে যদি দেখি, তো এবারও এমন অনেক সহযোগিতার ক্ষেত্র তারা আরো উন্মোচিত করেছে। আমি দু তিনটি শুধু বলছি। 4,000 কোটি রুপি, 40 বিলিয়ন রুপির ক্রেডিট লাইন তারা দিয়েছে ভুটানকে, ভারত দিয়েছে। তারপরে পুরাত সাংচু 2 একটি জলবিদ্যুৎ প্রকল্প, এটি উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। এছাড়া রেল যোগাযোগ বা এমনিতে সড়ক যোগাযোগ, এইসব চুক্তি সহ বেশ কিছু চুক্তি করা হয়েছে। ভুটান ভারত সম্পর্ককে অসাধারণ উচ্চতায় উন্নীত করার প্রত্যয় এসেছে, ঘোষণাও এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদীর এবারের সফর ভুটানের জন্য বিশেষ কিছু ছিল, এটি কূটনীতিকরাই বলছেন। এবং ঠিক তার কয়েকদিন পরই ভুটানের প্রধানমন্ত্রী কেন ঢাকায় এলেন এবং একাধিক দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ করলেন, এটি কূটনীতিকরা বলছেন। আসলে তো বৈঠক করেছেন তারা, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেখানে পলিটিক্যাল কথাও হয়েছে। এবার ভুটানি কোনো প্রধানমন্ত্রীর একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, এটা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ইতিপূর্বে দেখা যায়নি। এ কথাটা আমি আগেও বলেছি। এখানেই প্রশ্ন আসে, শেরিং তোবগে, ওনার নামটি বলতে গিয়ে ট বলবো না ত বলবো, এই দ্বিধাটি কাজ করে। মানে প্রশ্নটি হচ্ছে যে শেরিং তোবগে কি দলগুলোর সঙ্গে কেবল সৌজন্য সাক্ষাৎ করেছেন, নাকি বার্তা দিয়েছেন দ্রুত সমঝোতা করুন, স্থিতিশীলতা নিশ্চিত করুন? তোবগের ঢাকা সফরে যা যা ঘটেছে তা সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, আবার সম্পূর্ণ পরিকল্পিতও হতে পারে। এজন্যই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় প্রশ্নটি ঘুরছে, ভুটান কি সত্যিই ভারতের মেসেঞ্জার? তোবগে বিশেষ কোনো বার্তা নিয়ে এসেছিলেন ঢাকায়? আসলে এই প্রশ্নের জবাব দেবার মতো সরাসরি কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ আমার হাতে নেই। তবে এটা তো সবাই জানেন, ভুটানের পররাষ্ট্রনীতি বাস্তবেই ভারতের সঙ্গে দারুণ সমন্বিত।
হিমালয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতায় ভুটান ভারতের স্বার্থকে প্রায়ই প্রতিনিধিত্ব করে, এটি অতীতে আমরা দেখেছি। তাই বিশ্লেষকদের মতে ঢাকায় তোবগের রাজনৈতিক টাচ পয়েন্টগুলো ছিল মূলত: এক, বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা সম্পর্কে ধারণা নেওয়া; দুই, ভারতের জন্য একটি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করা; তিন, ভবিষ্যৎ রাজনৈতিক ফ্রেমওয়ার্ক ভারতের পক্ষে স্থিতিশীল কিনা সেটা পরিমাপ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যুগুলো। এবং এটা যদি সত্য হয় তাহলে বলতেই হবে তোবগের সফর নিছক কূটনৈতিক ছিল না, বরং ভারতের কূটনীতি বর্ধিত সংস্করণ ছিল। এছাড়াও আরো কিছু ইন্ডিকেটর আছে এখানে, সেটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে: এক, ভুটান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র। সবাই জানি সাউথ এশিয়ায় ভারতের সবচেয়ে স্টেবল অ্যালাই হলো ভুটান। এই দুই দেশের সম্পর্ক হলো ট্রাস্ট বেসড, আস্থার উপরে, বিশ্বাসের উপরে। দুই, ভুটান নিজের সিদ্ধান্তে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢোকে না, মানে এই সিদ্ধান্তটি তারা নিয়েছে, তারা ঢোকে না, ঢুকবে না। তাহলে এবার কেন ঢুকলো, এই প্রশ্নটি আসছে। তিন, বাংলাদেশে নির্বাচনের আগে ভারতের সাধারণত বেশি সক্রিয় ভূমিকা থাকে, আমরা অতীতে এটি দেখেছি। কিন্তু এবার সঙ্গত কারণেই ভারত প্রকাশ্যে খুব নীরব। এই অবস্থায় ইন্ডিয়াস সাইলেন্ট ডিপ্লোমেসি ভায়া ভুটান, অনেকেই এমন ধারণা পোষণ করছেন, কূটনীতিকদের অনেকে এমনটি বলছেন। চার, তোবগের বক্তব্যগুলো খুব কূটনৈতিক। বিএনপি, জামাত, এনসিপি এবং সরকারের বিভিন্ন জনের সঙ্গে যখন তারা কথা বলেছেন তোবগে, তিনি বলেছেন ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়। দর্শক খেয়াল করবেন, ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়, যে সরকারি ক্ষমতায় আসুক ভুটান তার সঙ্গেই কাজ করবে। এই ধরনের কথা বললে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, এরা বড় বিশ্ব মডেলরা, ছোট দেশগুলো এগুলো বলে না। কারণ আমরা দেখেছি অতীতে এই ধরনের স্টেটমেন্ট ছোট দেশগুলো তখনই দেয় যখন তাদের অবস্থান বড় কোনো কূটনৈতিক সমন্বয়ের অংশ হয়। এক্ষেত্রে যদি ভারতের কূটনৈতিক ওই যে বর্ধিত অংশ যদি বিবেচনা করি আমরা, তাহলে কূটনীতির বর্ধিত অংশ যদি হয়। দর্শক এখানে একটি বিষয় খেয়াল করেছেন, তোবগের এই সফর তিন দেশের সম্পর্কের একটা ত্রিভুজ তৈরি করেছে: বাংলাদেশ, ভুটান এবং ভারত। এবং এই ত্রিভুজে ভারত হলো মূল চালক। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভাবনা আছে ভারত হয়তো বাংলাদেশের নির্বাচন নিয়ে নরম কঠোর মেসেজের একটি ব্যালেন্সড ভার্সন, ভারসাম্যপূর্ণ একটি ইঙ্গিত বা মত দিতে চাইছে, তাও ভুটানের মাধ্যমে। আপনি তো জানেন বন্ধুর মতো করে বললে কথা মানুষ শোনে, কিন্তু নিরপেক্ষ বন্ধুর বলা কথা মানুষ বেশি শোনে। আপনিও শোনেন, আমিও শুনি। ভুটান হয়তো সেই জায়গাটায় নিরপেক্ষ বন্ধু হিসেবে উভয়ের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করছে, অনেক বিশ্লেষক এমনটি মনে করছেন। আরেকটি বিষয় লক্ষণীয়, যে মিটিংগুলো করেছেন তিনি, যাদের সঙ্গে করেছেন, এই মিটিং থেকে বেরিয়ে কোনো পক্ষই নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি। তারপরও যেসব ইঙ্গিত মিলেছে বা পাওয়া গেছে সেগুলো হলো, তোবগে বারবার উল্লেখ করেছেন স্থিতিশীলতা জরুরি, কোট আনকোট, খেয়াল রাখবেন। বলেছেন ভুটান দক্ষিণ এশিয়ার শান্তি ও সংলাপ চায়। কোন দলই তোবগেকে তাদের পক্ষে অ্যাডভোকেট দাবি করেনি বা করতেও বলেনি, কিন্তু সব দলের মন্তব্যে একটাই কথা, তিনি মানে তোবগে পরিস্থিতি বুঝতে চেয়েছেন। এর মানে কি? এটা কি কোনো সাধারণ মানে সফরের লক্ষণ? তাহলে কি বলতে পারি তোবগে হলেন নতুন মধ্যস্থতাকারী ভারত এবং বাংলাদেশের মধ্যে? চিন্তা করলে কি ক্ষতি কি আছে বা লাভ কি আছে সেটি দেখব। ভুটানের প্রথম রাজনৈতিক আউটরিচের মাধ্যমে ঢাকার নির্বাচন নিয়ে সফট মেডিটেশন চলছে এখন, এই প্রশ্নটি আসে। কিংবা ঠিক আনুষ্ঠানিক মধ্যস্থতা না হলেও বিশ্বাসযোগ্য তৃতীয় পক্ষ হিসাবে অন্য পক্ষগুলোকে একটু স্থির রাখতে এবং বিশেষ করে ভারতের মুড বুঝাতে, মানে বাংলাদেশকে, ভুটান কি ভূমিকা রাখতে চেষ্টা করেছে? যদি করে থাকে তাহলে এটাকে বলা যেতে পারে ব্যাক চ্যানেল সিগন্যালিং। কূটনীতিকরা সহজেই বুঝবেন এই ভাষাটি। প্রিয় দর্শক, মানে সরাসরি এমন কোনো প্রমাণ নেই যে তোবগে ভারতের বিশেষ বার্তা বয়ে এনেছেন, কিন্তু ওই যে বললাম ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় সিরিজ রাজনৈতিক বৈঠক, এটা যেমন অভূতপূর্ব, তেমনি মোদীর সাম্প্রতিক ভুটান সফরও খুবই তাৎপর্যপূর্ণ। তাই বলা যায় পলিটিক্যাল প্লাস স্ট্র্যাটেজিক সিগন্যালিং,
এই দুটোর সমন্বয় হওয়ার সম্ভাবনা এখানে খুবই জোরালো। এটা কূটনীতি এবং রাজনীতির মাঝামাঝি এক ধরনের অ্যাক্টিভিটি, যেটা ছোট দেশগুলো সাধারণত করে না। তোগের সোশ্যাল মিডিয়া পোস্টেও খোঁজ নিয়ে খুঁজেছি, সেখানে রাজনীতি নিয়ে যে তিনি এসছেন, এই রাজনীতির কোনো কথা সেখানে নেই। তার মানে তিনি নিরপেক্ষ দূত হিসেবে এসেছিলেন, এটি বোঝা যাচ্ছে। এই জন্যই বিশ্লেষকরা বলছেন এই সফর বাংলাদেশে যে নতুন ধরনের কূটনৈতিক সক্রিয়তার সূচনা করেছে, তা আগামী নির্বাচন পর্যন্ত অনেক বড় ভূমিকা রাখতে পারে। শেষ করব দুটি কথা দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে ভুটান ফ্যাক্টর কি তাহলে নতুন অনুঘটক হতে চলেছে, নাকি যা যা ঘটেছে সবই কাকতালীয় ছিল? সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।